হ্যালো স্টুডেন্টস, আমি ক্লাস 12 এর স্টুডেন্টদের বলছি। তোমরা থার্ড সেমিস্টার দিয়ে দিয়েছো, থার্ড সেমিস্টারের রেজাল্ট আউট হয়ে গেছে। এবার তোমরা প্রিপারেশন নিতে চলেছো ফোর্থ সেমিস্টারের জন্য। এই ফোর্থ সেমিস্টারে যাতে তোমাদের আরো ভালো স্কোর হয়, নাম্বার যাতে তোমরা আরো বেশি পাও দর্শনে, তার জন্য আমার ভিডিওগুলো অবশ্যই ফলো করো। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সাংকেতিক যুক্তিবিজ্ঞান। সাংকেতিক যুক্তিবিজ্ঞান নিয়ে আমরা আলোচনা করব। এটা ফোর্থ সেমিস্টারের লজিক যে পোর্শনটা আমাদের আছে তার প্রথম অংশ। এখানে আমরা প্রথমে বলি যে এই বিষয়টা আলোচনা করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যদি লজিকটাকে আরো ভালো করে শিখতে চাও এবং একদম খুব মনের মধ্যে সুন্দরভাবে বসিয়ে নিতে চাও, তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই ফলো করো। আর তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের আলোচনার বিষয়ে চলে আসি। আজকে আমরা সাংকেতিক যুক্তিবিজ্ঞান নিয়ে আলোচনা করব। দেখো, আমাদের যুক্তিবিজ্ঞানের জনক বলা যেতে পারে অ্যারিস্টটল। তিনি সর্বপ্রথম উপলব্ধি করেছিলেন যে সাংকেতিক বা সংকেতের কথা, অর্থাৎ যুক্তিকে শুধু ভাষায় প্রকাশ না করে তাকে যদি আমরা সংকেতের আকারে প্রকাশ করতে পারি। কারণ তিনি একজন গণিতজ্ঞ ছিলেন এবং গণিতে আমরা সংকেতের ব্যবহার করি। তোমরা জানো গণিতে অনেক রকমের সংকেতের ব্যবহার করা হয়, যেমন ধরি এক্স, এ বি সি, এ স্কোয়ার, বি স্কোয়ার, এই সমস্ত জিনিসগুলো আমরা গণিতে ব্যবহার করি। তাহলে এই বিষয়গুলোকে যদি লজিকের ক্ষেত্রে ব্যবহার করা যায়, যুক্তিবিজ্ঞানের ক্ষেত্রে ব্যবহার করা যায়, তাহলে কিন্তু যুক্তি আরো অনেক বেশি বিজ্ঞান ভিত্তিক হবে, অনেক বেশি বোধগম্য হবে। এবং গণিতের প্রতি ভালোবাসা থেকে কিন্তু তিনি প্রথম উপলব্ধি করেন যে যুক্তিবিজ্ঞানও আমরা আনতে পারি সংকেতকে। এবং সেই ক্ষেত্রে গিয়ে তিনি নিরপেক্ষ বচন, তোমরা সেকেন্ড সেমিস্টারে যখন নিরপেক্ষ বচন করেছিলে তখন তোমরা দেখেছো যে তিনি পদগুলোকে সিম্বলের আকারে দিয়েছেন। উদ্দেশ্য পদ এস, বিধেয় পদ পি, হেতুপদ এম, এগুলো প্রথম সংকেতের ব্যবহার। পরবর্তীকালে আরো দার্শনিকরা এই সংকেতকে যুক্তিবিজ্ঞানের ক্ষেত্রে ব্যাপক আকারে প্রয়োগ করে। যেমন তার মধ্যে অনেক দার্শনিক হচ্ছে, যেমন ধরো কপির নাম তো বলতেই হবে, যিনি কপি, যার দর্শন আমরা, যার যুক্তি আমরা বেশি ফলো করি। এছাড়া জর্জ বুল, জর্জ হেন, এডি মর্গান, ব্র্যাটন রাসেল, আরো অনেক দার্শনিকের কথা বলা যায় এবং এরা সবাই কিন্তু গণিতজ্ঞ ছিলেন। যাই হোক, আমরা এখন আজকে আলোচনা করব যে যুক্তিবিজ্ঞানে আমরা কিভাবে সংকেতকে ব্যবহার করছি। সংকেতকে ব্যবহার করলে কি হবে, ভাষার প্রয়োগের ক্ষেত্রে অনেক রকম হয় যে একই শব্দের বিভিন্ন অর্থ হয়ে দাঁড়ায় এবং অস্পষ্ট হতে পারে, বোধের অযোগ্য হতে পারে। এই যে ভাষার ক্ষেত্রে যে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে, সেই সমস্যাগুলো কিন্তু আর সংকেত ব্যবহারের ক্ষেত্রে থাকে না। যেমন সকল শিশু হয় সরল বলা থেকে সকল এস হয় পি যদি আমি বলি, তাহলে এস আর পি এর জায়গায় আমি প্রয়োজন মতো যে কোনো শব্দ বসাতে পারি। তাহলে এখন এই সাংকেতিক যুক্তি গঠন করতে গেলে আমাদের প্রথম কি দরকার? আমাদের কয়েকটি বিষয় দরকার। প্রথম যে বিষয়টি দরকার সেটা হচ্ছে গ্রাহক। দেখো, গ্রাহক দরকার। গ্রাহক কাকে বলে একটু আলোচনা করে নিই। খুব সহজভাবে বলতে গেলে গ্রাহক হচ্ছে কোনো পদ বা বচনের স্থানে যেটাকে রিপ্রেজেন্ট করা হয়, যাকে বসানো যায়, সেটা হচ্ছে গ্রাহক। হ্যাঁ, এবার ধরো যেমন আমরা উদ্দেশ্য পদের জায়গায় এস করছি, বিধেয় পদের জায়গায় পি করছি, এগুলো হচ্ছে গ্রাহক। এই গ্রাহক তিন রকমের হতে পারে। পদ গ্রাহক হতে পারে, সংখ্যা গ্রাহক হতে পারে, বচন গ্রাহক হতে পারে। পদ গ্রাহকটা তোমরা বুঝতেই পারছো। যেমন ধরো আমি যদি বলি শিশুরা হয় সরল, শিশু এস, অর্থাৎ এস হচ্ছে পদ গ্রাহক, শিশুর জায়গায় আমি এস ব্যবহার করছি। সংখ্যা গ্রাহক কিরকম? যেমন গণিতে ব্যবহার করা হয় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার, এগুলো সংখ্যা গ্রাহক। আর বচন গ্রাহক কি হয়? যখন একটা বচনকে আমি একটা পদের, একটা সিম্বলের দ্বারা বোঝাচ্ছি। যেমন ধরো যদি বৃষ্টি হয় তবে মাটি ভিজবে, যদি বৃষ্টি হয় পুরো একটা বচন, এটাকে আমি পি লিখছি, এটাকে আমি পি লিখলাম, তাহলে এটা হলো বচন গ্রাহক, বচনকে রিপ্রেজেন্ট করছে। বোঝা গেল? আর হচ্ছে সাংকেতিক যুক্তিবিজ্ঞান করতে গেলে আরো একটি জিনিস খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ধ্রুবক। দেখো ধ্রুবক কি সেটা একটা কথা বলি। ধ্রুবক হচ্ছে একটা নির্দিষ্ট জিনিস যেটা
উদ্দেশ্যপদ আর বিধেয় পদের মধ্যে একটা সম্বন্ধ স্থাপন করে, অথবা বলতে পারো যৌগিক বচনের ক্ষেত্রে দুটি বচনের মধ্যে একটা সম্বন্ধ স্থাপন করে। যৌগিক বচন কিরকম? তোমাদের সেকেন্ড সেমিস্টারে তোমরা পড়েছিলে বচনের যে শ্রেণী বিভাগ, সেখানে সরল বচন আর যৌগিক বচন তোমরা পড়েছো। সরল বচন হচ্ছে একটি নিরপেক্ষ বচন, যেটা সিঙ্গেল একটি বচন। যেমন শিশু সরল, এটা শিশুরা সরল, এটা একটা সিঙ্গেল বচন, এটা হচ্ছে একটা সরল বচন। আর যৌগিক বচন কোনগুলো? যেখানে একাধিক সরল বচন যুক্ত হয়ে একটা যৌগিক বচন গঠন করে। কিরকম? যেমন একমাত্র আমি উদাহরণ দিয়েছিলাম, যদি বৃষ্টি হয় তাহলে মাটি ভিজবে, যদি ভালো করে পড়াশোনা করো তাহলে ভালো রেজাল্ট হবে। 1 নম্বর প্রশ্ন অথবা 2 নম্বর প্রশ্নের উত্তর লিখতে হবে। এই যে বচনগুলো, এগুলো সব যৌগিক বচন। কেন? দেখো, একটা দুটো বচনকে এরা যুক্ত করছে। এখন ধ্রুবক হলো সেই সিম্বল যেটা এই বচনকে যুক্ত করে। এই ধ্রুবকগুলো কিন্তু কখনো পরিবর্তন হয় না, এই ধ্রুবকগুলো ফিক্সড, কোনো অবস্থাতে ধ্রুবকের কোনো পরিবর্তন হয় না। এবার বলি, তাহলে এই ধ্রুবকগুলো কি কি আছে? অনেক রকমের ধ্রুবক আছে, ডট আছে, ভেল আছে। যেমন ধ্রুবক হচ্ছে ডট, ধ্রুবক হচ্ছে ভেল, ধ্রুবক হচ্ছে ইমপ্লিকেশন বা হর্স শু, এটাকে অনেকটা ঘোড়ার নালের মতো দেখতে হয় বলে এটার নাম হচ্ছে হর্স শু। আর হচ্ছে ট্রিপল বার, এগুলো হচ্ছে সব ধ্রুবকের মধ্যে পড়ে। এইটা বুঝতে গেলে আমাদেরকে আলোচনা বুঝে নিতে হবে। এটাকে যদি আমি বুঝতে চাই তাহলে আমাকে আবার সেই সেকেন্ড সেমিস্টারের মনে করে নিতে হবে বচনের শ্রেণীবিভাগটা। বচনের শ্রেণীবিভাগে আমরা পড়েছিলাম 5 রকমের বচন আমরা পাই: নিষেধক বচন, সংযৌগিক বচন, বৈকল্পিক বচন, আর প্রাকল্পিক বচন ও দ্বিপ্রাকল্পিক বচন। নিষেধক বচন অর্থাৎ মূল বচনকে যে নিষেধ করে। আমি স্কুলে যাব না। রমা গান জানে, রমা গান জানে না। অর্থাৎ রমা গান জানে, এই বচনটা মূল বচন, তাকে নিষেধ করছে রমা গান জানে না। তাহলে মূল বচনকে যেটা নিষেধ করে সেটা হচ্ছে নিষেধক বচন। এই বচনকে রিপ্রেজেন্ট করবে ধ্রুবক। কি ধ্রুবক? হলো কার্ড। অর্থাৎ রমা গান জানে যদি আর হয়, রমা গান জানে যদি আর হয়, তাহলে রমা গান জানে না হবে কার? আর। বুঝে গেল? তারপরে হচ্ছে সংযোগিক বচন। দেখো, রাম স্কুলে যাবে এবং রাম পড়তে যাবে। তাহলে রাম স্কুলেও যাবে এবং রাম পড়তেও যাবে। তাহলে রাম স্কুলে যাবে যদি পি হয়, আর রাম পড়তে যাবে যদি কিউ হয়, তাহলে রাম স্কুলে যাবে এবং রাম পড়তে যাবে, এটাকে রিপ্রেজেন্ট করছে ডট। এটাকে বলা হয় ডট। এটা একটা সংযোগিক বচনের উদাহরণ। এবার আমি যদি বলি যে হয় রাম খেলার মাঠে যাবে অথবা রাম পড়তে যাবে, তাহলে রাম দুটো কাজের মধ্যে যে কোনো একটা কাজ করবে। তাহলে রাম খেলার মাঠে যাবে, এটা যদি পি হয়, আর রাম পড়তে যাবে এটা যদি কিউ হয়, তাহলে দুটো বচনকে যুক্ত করছে যে ধ্রুবক, সেটা হচ্ছে ভেল। এটা হচ্ছে একটা বৈকল্পিক বচনের উদাহরণ। অর্থাৎ রাম পড়তে যাবে অথবা রাম খেলার মাঠে যাবে, এই দুটো বচনকে যুক্ত করছে ভেল। এখন যদি বলি যদি ভালো করে পড়াশোনা করো, যদি রাম ভালো করে পড়াশোনা করে তাহলে রাম ভালো রেজাল্ট করবে। তাহলে এই যে যদি রাম ভালো করে পড়াশোনা করে, এটা যদি পি হয় তাহলে রাম ভালো রেজাল্ট করবে। এটা যদি কিউ হয় তাহলে এই পি আর কিউ এর মধ্যে সম্বন্ধ স্থাপন করছে ধ্রুবক। কি? ইমপ্লিকেশন বা হর্স। যদি রাম ভালো রেজাল্ট করবে, যদি এবং কেবল যদি রাম ভালো করে পড়াশোনা করে। এই যদি এবং কেবল যদি, এখানে পি আর কিউ এই দুটো বচনের মধ্যে সম্বন্ধ স্থাপন করছে ট্রিপল বার। এটা হচ্ছে যদি আর কিউ, কেবল যদি। এটা হচ্ছে দ্বিপ্রাকল্পিক বচন। তাহলে এটা ধ্রুবক হচ্ছে ট্রিপল বার। তাহলে দেখো, আমরা বুঝতে পারছি যে আমাদের যে বচনের শ্রেণীবিভাগ আমরা করেছিলাম, বচনের শ্রেণীবিভাগ যে আমরা সেকেন্ড সেমিস্টারে পেয়েছি, আমরা ফোর্থ সেমিস্টারে পুনরায় করবো যে 5 প্রকারের আমাদের বচনের শ্রেণীবিভাগ আছে। সেই বচনগুলোকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি ধ্রুবক আর গ্রাহক দ্বারা। এগুলো দেখো পদ গ্রাহক, আর এগুলো হচ্ছে ধ্রুবক।
যার দ্বারা আমরা সম্পূর্ণ বচনটাকে প্রতিস্থাপন করতে পারছি। এখন এই পি ডট কিউ অর্থাৎ রাম স্কুলে যাবে এবং রাম পড়তে যাবে, এই দুটো বচন, এই দুটো বচনকে আমি পি আর কিউ দিয়ে রিপ্রেজেন্ট করেছি। এখন এখানে পি এর বদলে তুমি অন্য যে কোনো দৃষ্টান্ত দিতে পারো। পি এর জায়গায় তুমি করতে, পি এর জায়গায় রাম স্কুলে যাবে জায়গায় তুমি করতে পারো আমি মেলায় যাব। কিউ এর জায়গায় করতে পারো তুমিও মেলায় যাবে। তাহলে আমি এবং তুমি মেলায় যাব হতে পারে। ভেলে রেখে অর্থাৎ বৈকল্পিক বচনকে রেখে পি আর কিউ কে তুমি প্রতিস্থাপন করে অন্য যে কোনো বচন বসাতে পারো। তাহলে বচন, গ্রাহক আর ধ্রুবক এই দুটো বিষয় কিন্তু আমাদের সম্পূর্ণ লজিকটাকে সিম্বলাইজ করে দিচ্ছে। একটা পদকে সিম্বলাইজ করছে, একটা বচনকে সিম্বলাইজ করছে, আর একটা সেই তাদের মধ্যে সম্পর্ক, অর্থাৎ সেই বচনটার মধ্যে কি বচন, সেই বচনটার উদ্দেশ্য এবং বিধের মধ্যে কি সম্পর্ক। যখন সেটা যৌগিক বচন হয়ে যায় তখন আর উদ্দেশ্য বিধেয় থাকে না, তখন থাকে পূর্বগ। প্রথমের অংশটা থাকে পূর্বগ এবং পরের অংশটা থাকে অনুগ। এই পূর্বগ আর অনুগর মধ্যে সম্বন্ধ স্থাপন করে এবং এইভাবেই আমরা সমস্ত বচনকে সিম্বলাইজ করতে পারি। তাহলে দেখো, এটা হচ্ছে তোমার নিষেধক বচনের আকার, এটা হচ্ছে সংযোগিক বচনের আকার, এটা হচ্ছে বৈকল্পিক বচনের আকার, এটা হচ্ছে প্রাকল্পিক বচনের আকার, আর এটা হচ্ছে দ্বিপ্রাকল্পিক বচনের আকার। তাহলে 1 2 3 4 5 বচনের শ্রেণীবিভাগের যে 5টি বচন আমরা পেয়েছি, এই 5টি বচনকে আমরা সাংকেতিকভাবে এভাবে লিখতে পারি। পরের ভিডিওতে আমি তোমাদের সত্য সারণী শেখাবো, ক্লাস 12 এর 4th সেমিস্টারে, খুব ইম্পর্টেন্ট, এবং এখান থেকে তোমরা যদি সঠিকভাবে শিখতে পারো তাহলে ফুল মার্কস ক্যারি করতে পারবে। খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, এবং এইটার পরবর্তীকালে সেই ভিডিওটা আমরা দেবো, তোমরা অবশ্যই ফলো করবে যে কিভাবে এই সিম্বল এবং এই ধ্রুবকের ভিত্তিতে আমরা এই বচনটার সত্য মূল্য নির্ধারণ করতে পারি। শুধু এই বচন না, এরকম আরো অনেক বচন এবং আরো অনেক জটিল যৌগিক বচনে সত্য মূল্য নির্ধারণ করতে পারবো। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।